হ্যালো স্টুডেন্টস, শিক্ষা বিজ্ঞানের ক্লাস নিয়ে আজকে আমি আবার উপস্থিত হয়েছি। আমি উদয় স্যার, উদয় ব্যানার্জি, সহকারী শিক্ষক, ধরাদহ রজনীকান্ত উচ্চ বিদ্যালয়। সামার ভ্যাকেশনের মধ্যে আমরা যে ক্লাসগুলো স্টার্ট করেছি, থার্ড সেমিস্টার এডুকেশনের এই তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর যে ক্লাস আমরা শুরু করেছি, আজকে আমরা পার্ট বি যেটা রয়েছে গ্রুপ বি পোর্শনে আজকে আমরা আলোচনা করব। প্রথম দুটো ক্লাস আমরা গ্রুপ এ থেকে আলোচনা করেছি, আজকে গ্রুপ বি থেকে আমরা আলোচনা করব। গ্রুপ বি তে যেটা রয়েছে সিলেবাসে তোমাদের থার্ড সেমিস্টারে, সেখানে তোমরা জানো রিসেন্ট ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস, রিসেন্ট ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস ইন এডুকেশন, ইন মডার্ন এডুকেশন বা এডুকেশন। আর এর আগের পার্ট যেটা আমরা পড়েছি, সেই পার্টের মধ্যে রয়েছে যে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্সের পরে যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে, সেটা নিয়ে আমরা পার্ট এটাতে পড়েছি। আর পার্ট বিতে আমরা যেটা করব সেটা হচ্ছে রিসেন্ট ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস ইন এডুকেশন। রিসেন্ট ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস, রিসেন্ট ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বলতে আমরা কি বুঝি? রিসেন্ট ইস্যুস, আজকের দিনে বিভিন্ন ধরনের ইস্যু শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে। তার মধ্যে প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে যে ধারণাটা রয়েছে, অন্তর্ভুক্তি কাদের হবে? অন্তর্ভুক্তি তাদের যে ধরনের শিশুরা সাধারণ শিশুদের মতো নয়। আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে বিভিন্ন বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। বৈচিত্র্য কিরকম? বৈচিত্র্য এই পৃথিবীর রূপ, রস, গন্ধ সব কিছুর মধ্যে বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্য বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য রয়েছে, আবার একই জীবের মধ্যেও আমরা বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি। মানুষ, আমরা সকলে মানুষ হলেও মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে। কিরকম বৈচিত্র্যতা? মানুষের স্বভাবে বৈচিত্র্যতা রয়েছে, মননে বৈচিত্র্যতা রয়েছে, মানসিকতায় বৈচিত্র্যতা রয়েছে, তো বিভিন্ন ভাবে বৈচিত্র্যতা রয়েছে। এই বৈচিত্র্যতা যখন কোনো শিশুর ক্ষেত্রে, কোনো মানুষের ক্ষেত্রে কোনো কিছু থেকে সাধারণ বা নর্মালের থেকে যখন একটু আলাদা ধরনের হয়, তখনই আমরা সেটাকে কি বলি? ভিন্ন ধর্মী, এক্সেপশনাল। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে শিশুদের নিয়ে আলোচনা করব, তারা হচ্ছে ভিন্ন ধর্মী শিশু, এক্সেপশনাল চিলড্রেন। এবং তাদের জন্য যে এডুকেশনের ব্যবস্থা রয়েছে, সেই এডুকেশনটাকে বলা হয় স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন, স্পেশাল এডুকেশন অর্থে বিশেষ শিক্ষা কাদের জন্য রয়েছে? দোজ হু আর এক্সেপশনাল। এক্সেপশনাল কারা? এক্সেপশনাল হচ্ছে তারা যারা সাধারণ বা অ্যাভারেজ গড় শিশু যারা রয়েছে, সাধারণ যারা রয়েছে, সাধারণের থেকে একটু ডিফারেন্ট। যেহেতু তারা ডিফারেন্ট, সো দে আর এক্সেপশনাল। এবার এই যে ব্যতিক্রমী বা এক্সেপশনাল যাই বলি না কেন, এরা কারা এবং কেনই তাদের জন্য স্পেশাল এডুকেশনের আমাদের ব্যবস্থা করতে হবে? আমি প্রথমেই বলেছি যে সাধারণ যে শিশু, তাদের থেকে এদের কিছুটা ডিফারেন্স রয়েছে। তবে দেখতে হবে যে এই যে ডিফারেন্সটা রয়েছে, যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যটা তার শিক্ষার ক্ষেত্রে, তার শিক্ষণের ক্ষেত্রে কতটা অন্তরায়। দেখা গেল যে একটা শিশু, ধরো সে কানে কম শোনে, কানে কম শোনাটা যদি তার পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যদি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু তাকে আমরা বলবো যে ব্যতিক্রমী শিশু। অর্থাৎ
যে মাত্রা অবধি তার কানে শোনা তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায়, সেই মাত্রার জায়গা থেকে তাকে আমরা বলবো কি, যে তাকে আমরা বলবো যে সে ভিন্নধর্মী, এক্সেপশনাল, সে সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নিতে পারছে না। মনোবিদ বার্বে একটা কথা বলেছেন ভিন্নধর্মী শিশুদের কথা বলতে গিয়ে, এক্সেপশনাল বা ব্যতিক্রমী শিশুদের কথা বলতে গিয়ে, ব্যতিক্রমী শিশু তারাই যারা সাধারণ শিশুদের থেকে আলাদা এবং তাদের জন্য শিক্ষা গ্রহণের জন্য ভিন্ন বিদ্যালয়ের ব্যবস্থা করতে হয় বা বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হয়, তারাই হচ্ছে ভিন্নধর্মী শিশু বা ব্যতিক্রমী শিশু। এই ভিন্নধর্মী শিশু বা ব্যতিক্রমী শিশুদের বিভিন্ন নামে, বিভিন্ন টার্মিনোলজিতে তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা ডিফাইন করি। কোন ক্ষেত্রে তাদের বলা হয় সাবনর্মাল, বলা হয়, কখনো কখনো ডিসেবলড বলা হয়, স্পেশাল বলা যায়, অনেক সময় স্পেশাল বলা হয়, ইম্পেয়ার্ড বলা হয়, হ্যান্ডিক্যাপড বলা হয়। এই রকম বিভিন্ন তাদেরকে টার্মে ডিফাইন করা হয়। কিন্তু এই যে সমস্যা, বিভিন্ন টার্মে যে তাদেরকে সংজ্ঞায়িত করা হচ্ছে, এই সমস্যাটা দূরীকরণের জন্য 1976-এ তোমরা জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা এই সমস্যাটার সমাধান করবে এই ধরনের শিশুদের 3টে ভাগে ভাগ করেছে। এই 3টে ভাগ সম্বন্ধে এবার আমরা জানবো। ভিন্নধর্মী বা ব্যতিক্রমী শিশুদের যে 3টে ভাগ প্রয়োগ করে দেওয়া, সেক্ষেত্রে 3টে ভাগের ক্ষেত্রে বলছে যে এরা 3 ধরনের হতে পারে। 1, ইম্পেয়ারমেন্ট, 2, ডিসেবিলিটি, আর 3 হচ্ছে হ্যান্ডিক্যাপড। ইম্পেয়ারমেন্ট কারা? ভিন্নধর্মী যে সমস্ত শিশুদের দৈহিক আকৃতি বা অঙ্গ সংস্থানগত কোনো রকম সমস্যা রয়েছে, যে সমস্যাটা দেখা যাচ্ছে তার কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে হয়তো সামান্য সে অসুবিধার সম্মুখীন হচ্ছে, কিন্তু তার যে বিশেষ অগ্রগতি, সেই বিশেষ অগ্রগতির ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে না, সেক্ষেত্রে তাকে আমরা বলবো ইম্পেয়ার্ড চাইল্ড। তার এই ইম্পেয়ারমেন্টের জন্য তার কিন্তু সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে কোথায়? বিশেষ কোনো কাজ করতে গিয়ে সামান্য হয়তো কোনো অসুবিধা হচ্ছে, সে কারণে তাদেরকে বলা হবে ইম্পেয়ার্ড, নট হ্যান্ডিক্যাপড। যেমন ধরো, উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো একটা বাচ্চার হয়তো হাতে 2টো আঙ্গুল নেই, তাহলে একটা হাতে 2টো আঙ্গুল নেই, তার জন্য ওই হাতের ওই কাজটা করতে গিয়ে তার সামান্য অসুবিধা হতে পারে, কিন্তু এটা নয় যে তার ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেই সমস্যাটাকে সে অতিক্রম করতে পারবে না, তার সামগ্রিক অগ্রগতি ব্যাহত হবে, এরকম কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? ইম্পেয়ার্ড চিলড্রেন। ডিসেবল কারা? ডিসেবিলিটি যাদের রয়েছে, এটাকে বাংলায় ব্যাহত, ইম্পেয়ার্ডদের বলা হয় ব্যাহত। ইম্পেয়ার্ড চিলড্রেন, ব্যাহত, বাংলায় ব্যাহত শব্দটা ইউজ করা হয় ইম্পেয়ার্ডের ক্ষেত্রে। ইম্পেয়ার্ডের ক্ষেত্রে ব্যাহত। তারপরে হচ্ছে ডিসেবল। ডিসেবল কারা? ডিসেবল চিলড্রেন, ডিসেবল বলা হয় অক্ষম। ডিসেবল, অক্ষম। অক্ষম কারা? যে সমস্ত শিশুদের অঙ্গসংস্থানগত, পেশিগত বা অঙ্গসংস্থানগত এমন কোন সমস্যা রয়েছে যে সমস্যাটার জন্য হয়তো তার একটা বিশেষ কাজের ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে, বিশেষ সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যাটাকে কোনোভাবে সেটাকে
মানে ওভারকাম করার একটা স্কোপ রয়েছে। ওভারকাম করার স্কোপ রয়েছে কিরকম, একটা উদাহরণ, সহজ উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো একটা বাচ্চা, সে চোখে কম দেখে, কিন্তু তার যে দৃষ্টিহীনতা সেটা এতটাই কম যে সেটা চশমা ব্যবহার করলে, স্পেকটেকল ইউজ করলো বা চশমা ব্যবহার করে সেই জায়গাটা সে আবার স্বাভাবিক শিশুদের মতো দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে তার এই যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠা সম্ভব, তার যে প্রতিবন্ধিতা রয়েছে প্রতিবন্ধিতাকে কাটিয়ে ওঠা সম্ভব, সেটা সংশোধন করে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় পুনরায় আবার তাকে একটা জায়গায় আনা যায় যাতে তার কাজে কিন্তু ব্যাহত না হয়। সেক্ষেত্রে এই ধরনের শিশুদের আমরা বলবো ডিসেবল চিলড্রেন। আর হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী তাদের বলা হবে যাদের এমন একটা সমস্যা রয়েছে যে সমস্যাটা অনতিক্রম, যে সমস্যাটাকে অতিক্রম করা সম্ভব নয় বা সংশোধন যোগ্য সেই সমস্যাটা কিন্তু নয়। সেক্ষেত্রে কি হচ্ছে যে তার বিশেষ একটা কাজের ক্ষেত্রে সে কিন্তু সে কাজটা কখনোই করতে পারছে না বলেই, তার সেই প্রতিবন্ধিতা রয়েছে বলেই বা সেই প্রতিবন্ধকতা রয়েছে বলেই সেই শিশুকে আমরা বলবো হ্যান্ডিক্যাপ। কিরকম, একটা উদাহরণ, সহজ উদাহরণ দিলে তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। ধরো একটা শিশু, তার কালার ব্লাইন্ডনেস রয়েছে, বর্ণান্ধতা রয়েছে। বর্ণান্ধতা জন্য সে যদি কৃষি কাজ করে, কৃষি কাজে তার কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি দেখা যায় যে সেই ছেলেটি ট্রেন চালক হতে চায়, তাহলে কিন্তু এই বর্ণান্ধতা তাকে ট্রেন চালক হতে গেলে কিন্তু তাকে প্রতিবন্ধকতার সম্মুখীন করবে। অর্থাৎ এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা অনতিক্রম। সেক্ষেত্রে এই ধরনের শিশুদেরকে আমরা বলবো প্রতিবন্ধী শিশু। তাহলে হুয়ের সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা পাচ্ছি, যে মডেলটা আমরা পাচ্ছি ভিন্নধর্মী শিশুদের ক্ষেত্রে, সে মডেলটা কিরকম, impairment, disability, তারপরে হচ্ছে হ্যান্ডিক্যাপড। তাহলে এই হচ্ছে হুয়ের দেওয়া যে মডেল, সেই মডেলটা হচ্ছে এরকম। তাহলে এই ব্যতিক্রম, ব্যাহত, অক্ষম এবং ব্যতিক্রম ধর্মী, তিন ধরনের যে ভিন্নধর্মী শিশুদের যে ডেফিনিশন, এই ডেফিনিশনগুলো সম্বন্ধে আমরা জানলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই সিলেবাসে ভিন্নধর্মী শিশুদের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আলোচনা রয়েছে। তাদের জন্য কি শিক্ষা ব্যবস্থা, যেহেতু আমি বলেছি ক্লাসের শুরুতেই যে এদের জন্য স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করতে হবে, বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে ভিন্নধর্মী যে শিশু, যে প্রতিবন্ধী যারা শিশু, ভিন্নধর্মী শিশু যাদের আমরা দেখছি, তাদের সংখ্যাটা কিন্তু কম নয়। তাদের সংখ্যাটা পৃথিবীতে টোটাল যে সংখ্যা তার কিন্তু 10%, সংখ্যাটা কিন্তু অনেকটাই সংখ্যা। তাহলে তাদের জন্য যে স্পেশাল এডুকেশনের ব্যবস্থা বা ইনক্লুসিভ এডুকেশনের ব্যবস্থা, যে ব্যবস্থাই থাকুক না কেন, তাদের সম্বন্ধে যদি আমরা না জানি, তাদের সম্বন্ধে যদি আমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে কার ক্ষেত্রে কোন ধরনের স্পেশাল এডুকেশন লাগবে, কার ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ আমাদের করতে হবে, সেগুলো কিন্তু সম্বন্ধে আমাদের সম্যক ধারণা আসবে না। তাহলে আমাদের এই যে ভিন্নধর্মী শিশু যাদের কথা আমরা এতক্ষণ শুনলাম, এই ভিন্নধর্মী শিশুদের আমরা ক্লাসিফিকেশন আগে একটা করি, যে কত ধরনের ভিন্নধর্মী শিশু রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা আমাদের সিলেবাসে এই গ্রুপ বি যেটা আমরা শুরু করছি, যে পার্টগুলো নিয়ে ভিন্নধর্মিতার যে অংশগুলো নিয়ে আমাদের আলোচনা করা আছে, সেই পার্টগুলোতে আমরা এক এক করে যাব। আজকের যে ক্লাস আমাদের,
আজকের ক্লাসটাকে আমরা মূলত এই যে পার্থক্য ভিন্নধর্মী শিশুদের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে এবং তারপরে কিছু আমরা এমসিকিউ রিলেটেড কোশ্চেন্স আমরা দিব, তার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো। তাহলে ভিন্নধর্মী শিশুদের বা ব্যতিক্রমধর্মী শিশুদের যে ক্লাসিফিকেশনস রয়েছে সেগুলো সম্বন্ধে এবার আমরা একটু জানার চেষ্টা করব। বইয়ের দেওয়ার সংজ্ঞা অনুযায়ী আমরা জেনে গেছি যে ভিন্নধর্মী শিশুরা তিন প্রকারের: ব্যাহত, অক্ষম এবং প্রতিবন্ধী। এবার এই যে প্রতিবন্ধী শিশু যারা রয়েছে ভিন্নধর্মী শিশুদের মধ্যে, ব্যতিক্রমী শিশুদের মধ্যে, তাদের ক্লাসিফিকেশনটা আমরা করব। তাহলে ব্যতিক্রমী শিশু লিখলাম, এটা ব্যতিক্রমী শিশু। ব্যতিক্রমী শিশু প্রতিবন্ধকতা যাদের রয়েছে সেই ধরনের ব্যতিক্রমী শিশু। ব্যতিক্রমী শিশুদের যে তিনটে পার্ট, তার মধ্যে প্রতিবন্ধী পার্টের কথা এখানে বলা হচ্ছে। প্রতিবন্ধী শিশু যারা, এখানে প্রতিবন্ধী শিশু আমরা প্রতিবন্ধী কথাও লিখতে পারি, হ্যান্ডিক্যাপ কথাও লিখতে পারি, প্রতিবন্ধী। আরেকটা বিষয়, শুধুমাত্র যে স্বাভাবিক শিশুদের থেকে পিছিয়ে পড়া এটাই কিন্তু শুধু প্রতিবন্ধী নয়। স্বাভাবিক শিশুদের থেকে যারা গড় মানে এগিয়ে আছে, অর্থাৎ যাদের বুদ্ধিদীপ্তির পরিমাণ স্বাভাবিক শিশুদের থেকে বেশি, তারাও কিন্তু ব্যতিক্রমী। ব্যতিক্রমী অর্থে কিন্তু সব ধরনের শিশুদের কথাই বলা যায়, অর্থাৎ প্রতিবন্ধিতা বা ব্যতিক্রম ধর্মিতা। ব্যতিক্রম ধর্মিতা লেখাটাই আমার মনে হয় ভালো হবে। ব্যতিক্রম ধর্মিতা বা ব্যতিক্রমী শিশু, এটার কথাই লেখা বেটার হবে। ব্যতিক্রমী শিশু, ব্যতিক্রমী শিশুদের তাহলে ভাগ যেটা আমরা করছি সেখানে শারীরিক প্রতিবন্ধী। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ইংরেজিতে বলা হয় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। তাহলে শারীরিক প্রতিবন্ধী, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। দ্বিতীয় হচ্ছে মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী ইংরেজিতে বলা হয় মেন্টাল রিটার্ড। মেন্টাল রিটার্ড, মানসিক প্রতিবন্ধী। শিখন প্রতিবন্ধী, শিখন প্রতিবন্ধকতা যাদের রয়েছে, লার্নিং ডিসএবিলিটি বা শিখন অক্ষমতা এটা বলতে পারো। প্রতিবন্ধী না লিখে এখানে আমরা অক্ষমতা লিখি, শিখন অক্ষমতা, লার্নিং ডিসএবিলিটি। লার্নিং ডিসএবিলিটি, শিখন অক্ষমতা। শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শিখন অক্ষমতা। তারপরে হচ্ছে ADHD, এটা সম্বন্ধে বলিনি। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। অ্যাটেনশন আমি বলে দিচ্ছি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা এক ধরনের ব্যতিক্রমিতা ক্লাসিফিকেশন। এরপরে হচ্ছে তোমার যেটা রয়েছে অটিজম। অটিজম, অটিজম রয়েছে। তারপরে রয়েছে গিফটেড চিলড্রেন, অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশু, যাদের বুদ্ধি স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়, তাদের বলি আমরা বুদ্ধিদীপ্ত শিশু। এরাও কিন্তু ব্যতিক্রমী, বুদ্ধিদীপ্ত শিশু। হ্যাঁ, গিফটেড চিলড্রেন, gifted children, gifted children.
সেরিব্রাল পালসি, সেরিব্রাল পালসি, সেরিব্রাল পালসি। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ চিলড্রেন, যারা ব্যতিক্রমিতার আরেকটা উদাহরণের মধ্যে পড়ছে ক্রিয়েটিভ চিলড্রেন, অর্থাৎ সৃজনশীল শিশু। তাহলে আমরা ব্যতিক্রমী শিশুদের যে ক্লাসিফিকেশন করলাম, ব্যতিক্রমী শিশুদের যে বিভাগগুলো আমরা দেখছি, তার মধ্যে প্রথম যেটা রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধিতা যাদের রয়েছে তাদের আমরা বলছি শারীরিক প্রতিবন্ধী। দ্বিতীয় মানসিক প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ড, শিখন অক্ষমতা, লার্নিং ডিসএবিলিটি, ADHD, অ্যাটেনশন ডেফিসিট, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অটিজম, সেরিব্রাল পালসি, গিফটেড চিলড্রেন এবং ক্রিয়েটিভ চিলড্রেন, সৃজনশীল শিশু, ক্রিয়েটিভ চিলড্রেন, ক্রিয়েটিভ চিলড্রেন। তাহলে ব্যতিক্রম ধর্মিতার এতগুলো কিন্তু বিভাগ রয়েছে। আমি আরেকবার রিপিট করছি, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শিখন অক্ষমতা, ADHD, অ্যাটেনশন ডেফিসিট, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অটিজম, সেরিব্রাল পালসি, বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চিলড্রেন এবং সৃজনশীল শিশু বা ক্রিয়েটিভ চিলড্রেন। এই বিভাগগুলোর মধ্যে কয়েকটার আমি আবার সাব বিভাগ করে দেখাচ্ছি। শারীরিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। শারীরিক প্রতিবন্ধী এটা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই ইতিমধ্যে। আমি এবার একটা একটা করে পার্টে না গেলে আমি এগুলোকে ভাঙতে পারবো না, যেহেতু বোর্ডে জায়গাটা কম আছে। তাহলে আমরা শারীরিক প্রতিবন্ধী কথা কত রকমের হয় সেটা এটা মনে ধরে যাবে। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে আমি এখানে আলোচনা করে দেখছি, চলে আসবে মনে হয়। সংক্ষেপে লিখে রাখো, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হবে। VI ভিজুয়ালি ইমপেয়ার্ড, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের রয়েছে, শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে এটা একটা পার্ট, যে দেখতে পায় না চোখে, ভিজুয়ালি ইমপেয়ার্ড অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধকতার একটা ভাগের মধ্যে পড়ছে। দ্বিতীয় HI means হিয়ারিং ইমপেয়ার্ড, অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী, কানে যারা কম শোনে তাদেরকে আমরা বলবো বা শোনে না, হ্যাঁ, সেই ধরনের শিশুরা এই হিয়ারিং ইমপেয়ার্ডের মধ্যে পড়ছে। আর দৃষ্টি শক্তির ক্ষেত্রে যে ইমপেয়ারমেন্ট, দ্যাট ইজ কল্ড ভিজুয়াল ইমপেয়ারমেন্ট। আর হিয়ারিং এর ক্ষেত্রে যে ইমপেয়ারমেন্ট, দিস ইজ কল্ড হিয়ারিং ইমপেয়ারমেন্ট বা শ্রবণ অক্ষমতা। অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ বা OI, অর্থোপেডিক্যালি ইমপেয়ার্ড, অর্থাৎ দেখা যাচ্ছে তার হাত পা বা অঙ্গ সংস্থান জনিত যে প্রবলেম রয়েছে, অস্থিজনিত যে প্রবলেম রয়েছে, অস্থিজনিত যে ইমপেয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে অর্থোপেডিক্যালি ইমপেয়ার্ড, তাদেরকে আমরা বলছি OI। আর একটা হচ্ছে তোমার নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপড, NH, নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপ, অর্থাৎ স্নায়বিক প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের আমরা বলছি নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপ। তাহলে শারীরিক প্রতিবন্ধকতার আমরা চারটে ভাগ পাচ্ছি। কি কি চারটে ভাগ? আরেকবার আমি রিপিট করছি। দৃষ্টি প্রতিবন্ধকতা, ভিজুয়াল ইমপেয়ারমেন্ট, শ্রবণ প্রতিবন্ধকতা, হিয়ারিং ইমপেয়ারমেন্ট, অর্থোপেডিক্যাল ইমপেয়ারমেন্ট অর্থাৎ অস্থিজনিত যে অক্ষমতা বা তোমার অস্থিজনিত যে প্রতিবন্ধকতা, এবং নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ স্নায়বিক দিক থেকে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে। এই চারটে বিভাগ শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে। এবার আমরা যাব মানসিক প্রতিবন্ধকতার মধ্যে। মানসিক প্রতিবন্ধকতার মধ্যে কি কি রয়েছে এটা বুঝিয়ে দিতে হবে। মানসিক প্রতিবন্ধী
মেন্টাল রিটার্ডেড। মেন্টাল রিটার্ডের মধ্যে কি কি রয়েছে ভাগ? মেন্টাল রিটার্ডের মধ্যে রয়েছে এডুকেবল এমআর। এডুকেবল এমআর মানে শিক্ষা দানযোগ্য মানসিক প্রতিনিধি। শিক্ষা দানযোগ্য এমআর, সংক্ষেপে লিখলাম শিক্ষা দানযোগ্য মানসিক প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ড। শিক্ষা দানযোগ্য অর্থাৎ এই ধরনের মানসিক প্রতিবন্ধকতা থাকলেও তাদেরকে শিক্ষা দান করা, তাদেরকে তার জন্য শিক্ষা দানযোগ্য এডুকেবল এমআর। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণযোগ্য এমআর। প্রশিক্ষণযোগ্য মেন্টাল রিটার্ড। ট্রেনেবল মেন্টাল রিটার্ড অর্থাৎ এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে কিন্তু আমরা শিক্ষাদান করতে পারি। তাহলে আমরা প্রথম পাচ্ছি কি শিক্ষাদান যোগ্য অর্থাৎ এডুকেবল এমআর, দ্বিতীয় হচ্ছে ট্রেনেবল এমআর, থার্ড হচ্ছে কাস্টোডিয়াল এমআর। কাস্টোডিয়াল এমআর তত্ত্বাবধানযোগ্য তিনটে ভাগ কাস্টোডিয়াল এমআর তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। তাহলে মানসিক মেন্টাল রিটার্ড যারা রয়েছে, মানসিক অক্ষমতা যাদের রয়েছে, তাদের তিনটে বিভাগ আমরা পেলাম। এক শিক্ষাদানযোগ্য এডুকেবল এমআর, ট্রেনেবল এমআর এবং কাস্টোডিয়াল এমআর। যাদেরকে তত্ত্বাবধানযোগ্য যাদের মানসিক অক্ষমতা রয়েছে সেগুলো হচ্ছে কাস্টোডিয়াল এমআর। এবার আর যে বিভাগ রয়েছে সাব বিভাগ অন্য বিভাগের মধ্যে, তার মধ্যে আমি বুদ্ধিদীপ্ত যে শিশু, গিফটেড চিলড্রেন অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশু, গিফটেড চিলড্রেন, এদের ভাগগুলো আমি একটু করে দেখাচ্ছি। গিফটেড চিলড্রেনদের মধ্যে কি কি ভাগ রয়েছে? গিফটেড চিলড্রেনদের মধ্যে রয়েছে মডারেট গিফটেড অর্থাৎ মাঝারি মানের বুদ্ধিদীপ্তি, মডারেট গিফটেড বাংলায় মাঝারি বুদ্ধিদীপ্তি, তারপরে মডারেট গিফটেড এর পরে রয়েছে তোমার হাইলি গিফটেড বেশ মডারেটের থেকে তারা আরেকটু বেশি বুদ্ধিদীপ্ত। তারপরে রয়েছে তোমার এক্সেপশনালি গিফটেড ব্যতিক্রমী বুদ্ধিদীপ্ত। আর একটা রয়েছে প্রফাউন্ডলি গিফটেড। তাহলে বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চিলড্রেনদের মধ্যে আমরা চারটে বিভাগ পাচ্ছি। কি কি? মডারেটলি গিফটেড বা মাঝারি মানের বুদ্ধিদীপ্তি, হাইলি গিফটেড চরম বুদ্ধিদীপ্তি, বেশি পরিমাণে বুদ্ধিদীপ্তি, এক্সেপশনালি গিফটেড অর্থাৎ ব্যতিক্রমী বুদ্ধিদীপ্তি এবং প্রোফাউন্ডলি গিফটেড অর্থাৎ চরম মাত্রার বুদ্ধিদীপ্তি। তাহলে এই চারটি বিভাগ আমরা এর মধ্যে পেলাম। তাহলে হচ্ছে এই যে আমরা ছকটা দেখালাম এতক্ষণ ধরে, ব্যতিক্রম ধর্মী শিশুদের এই বিভাগগুলো রয়েছে এবং এই বিভাগগুলোর মধ্য থেকে তোমাদের সিলেবাসে যেগুলো আমরা এরপরে ক্লাসগুলোতে আমরা আলোচনার মধ্যে ছাড়বো, সেগুলোর মধ্যে আমাদের ভিজুয়াল ইম্পেয়ার্ড অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধকতা আমাদের সিলেবাসে রয়েছে থার্ড সেমিস্টারে। হিয়ারিং ইম্পেয়ার্ড অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধকতা এটা রয়েছে সিলেবাসে, আর সম্ভবত অটিজম আছে আর গিফটেড চিলড্রেন। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আছে সবগুলো নেই। তো যে
পার্টগুলো ব্যতিক্রমধর্মী শিশুদের মধ্যে, এবং তাদের জন্য স্পেশাল এডুকেশন কি কি হবে এবং তাদের পাঠ্যক্রম কি কি হবে, তাদের সিস্টেম কি হবে, সেই সম্পর্কে আগামী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আর একটা পার্ট যেটা প্রতিদিন ক্লাসের শেষে আমি দিই তোমাদের, আজকেও কিছু কোশ্চেন যেটুকুনি আমরা পড়লাম ব্যতিক্রম ধর্মিতা, স্পেশাল এডুকেশন সম্পর্কিত আজকের যে বিভাগ যেটুকুনি নিয়ে পড়া হলো, তার মধ্যে থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের জন্য, বেশি নয়। আমি 5টা প্রতিদিনকার মতো আজকেও 5টা কোশ্চেন আমি এমসিকিউ রেডি করেছি, সবগুলোই আজকে যেটা পড়ালাম তার মধ্যেই তোমরা পেয়ে যাবে। আজকে আমি উত্তর বলবো না, হ্যাঁ, প্রতিদিন উত্তরগুলো বলে দিই। 5টা কোশ্চেন আমি রেডি করেছি, এই 5টা কোশ্চেন আমি তোমাদেরকে করতে দেবো। বাড়িতে তোমরা এই 5টা কোশ্চেন আজকে পড়ার মধ্যে থেকেই তোমরা পাবে। এই 5টা কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 1, ADHD পুরো অর্থ। অপশন এ attention deficit hyper syndrome disorder. Option B, attention deficit hyperactivity disorder. Option B. Option C, attention decrease hyperactivity disorder. অপশন ডি কোনটি নয়। তাহলে ADHD এর পুরো অর্থ কি আমি কিন্তু আজকের যে আমার ক্লাস, সেই ক্লাসের মধ্যেই বলেছি, তোমরা নিশ্চয়ই মনে রেখেছো এবং সেই অনুযায়ী উত্তর তোমরা কিন্তু করবে। দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি, এটা নিশ্চয়ই তোমাদের এতক্ষণ টোকা হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ব্যতিক্রম ধর্মী শিশু বলতে তাদের বোঝায় ব্যতিক্রম ধর্মী শিশু বলতে তাদের বোঝায় যারা স্বাভাবিকের থেকে কিছুটা ভিন্ন, এদের শিক্ষাদানের জন্য আলাদা বিদ্যালয়ে বা আলাদা বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমি বলেছিলাম এই কথাটা আমার পড়ার মধ্য দিয়ে, তোমাদের কথাটা মনে আছে আমি দেখব। বলেছেন মনোবিদ বার্বে, 2 মনোবিদ স্কিনার, বি সি মনোবিদ লোয়েনফিল্ড, ডি লুই ব্রেইল। কোশ্চেনটা তোমরা লিখে নাও। ব্যতিক্রম ধর্মী শিশু বলতে তাদের বোঝায় যারা স্বাভাবিকের থেকে কিছুটা ভিন্ন এবং যাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। বলেছেন মনোবিদ বার্বে, মনোবিদ স্কিনার, মনোবিদ লোয়েনফিল্ড, মনোবিদ স্কিনার, মনোবিদ লোয়েনফিল্ড এবং লুই ব্রেইল। কে বলেছেন এই কথাটা, এটা তোমাদেরকে বলতে হবে। 3 নম্বর কোশ্চেনে যাই।
কোশ্চেন নাম্বার 3, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছি, হু কত সালে ভিন্নধর্মী শিশুদের শ্রেণী বিভাগ করে? অপশন এ 1986, অপশন বি 1975, অপশন সি 1976, অপশন ডি 1980। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে ভিন্নধর্মী শিশুদের শ্রেণী বিভাগ করে? সবই আজকের যে আমাদের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়? ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়? অপশন এ ব্যাহত শিশু, impaired children, অক্ষম শিশু, disabled children, C প্রতিবন্ধী শিশু, ডি সবগুলি। আবার কোশ্চেনটা বলছি, ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় ব্যাহত শিশু, impaired children, অক্ষম শিশু, disabled children, প্রতিবন্ধী শিশু, handicapped children, সবগুলি। তোমরা অবশ্যই পারবে যদি ক্লাস মন দিয়ে শুনে থাকো, এই কোশ্চেনটার উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। কোশ্চেন নাম্বার 5 এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, যে শিক্ষাদান ব্যবস্থা ভিন্নধর্মী শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত, যে শিক্ষাদান ব্যবস্থা ভিন্নধর্মী শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপশনগুলো দিচ্ছি। অপশন এ বুনিয়াদী শিক্ষা, অপশন বি মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন, অপশন সি নৈতিক শিক্ষা, অপশন ডি বিশেষ শিক্ষা। আবার রিপিট করছি কোশ্চেনটা, যে শিক্ষাদান ব্যবস্থা ভিন্নধর্মী শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপশন এ বুনিয়াদী শিক্ষা, অপশন বি মূল্যবোধের শিক্ষা, অপশন সি নৈতিক শিক্ষা, অপশন ডি বিশেষ শিক্ষা। তাহলে এই কোশ্চেন 5টা থাকলো তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য। বই ভালো করে পড়বে। আগামী দিন এই ভিন্নধর্মী শিশুদের মধ্যে যে ক্লাসিফিকেশন আমরা আজকে করে নিলাম, ক্লাসিফিকেশনের পরে দৃষ্টি প্রতিবন্ধকতা, ভিজুয়ালি ইম্পেয়ার্ড যে চিলড্রেন, ভিজুয়ালি ইম্পেয়ার্ড কারা, তাদের ক্লাসিফিকেশন কি, তাদের এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত, তাদের জন্য কি কি আলাদা ব্যবস্থা রয়েছে, তাদের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামীকাল আবার বিস্তারিত আলোচনা করব আরেকটি ক্লাসে। আজকের এই ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।